রাত ৯টায় বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মিহিউদ্দিন। সবশেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হারজিত এবং আনন্দ বেদনার খবর নিয়ে আছে আমি রুবা গিফট। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মেয়াদ উত্তীর্ণ 234টি পৌরসভার ভোট হবে 30 ডিসেম্বর। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন। নির্বাচনের সব রাজনৈতিক দলের প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন সিইসি। প্রথমবারের মতো পৌরসভার মেয়র নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে, তবে কাউন্সিলর পদের নির্বাচন নির্দলীয়ই থাকছে। দেশের 323টির মধ্যে 245টি পৌরসভার মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও বিভিন্ন মামলা জটিলতার কারণে ভোট হবে 234টিতে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 3 ডিসেম্বর, যাচাই বাছাই 5 ও 6, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 13 এবং ভোট হবে 30 ডিসেম্বর। প্রার্থীরা 14 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তফসিল ঘোষণার সময় বিধির বেশ কিছু দিক তুলে ধরেন সিইসি। প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। মেয়র প্রার্থীদের অবশ্যই দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের প্রত্যয়ন লাগবে। একই দল একাধিক প্রার্থী দিলে সবার প্রার্থিতা বাতিল হবে। স্বতন্ত্র প্রার্থীকে 100 জন ভোটারের স্বাক্ষর মনোনয়নে যুক্ত করতে হবে। মেয়র প্রার্থী সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ করতে পারবেন। আসলে আইনটা যে হচ্ছে এটা আমরা জানতাম না। আমরা দলগতভাবেও নির্বাচন করেছি এবং নির্দলীয়ভাবেও নির্বাচন করেছি। কাজেই দুটার সেট আমাদের আলাদা আছে এবং সেই জন্য কিছু কিছু প্রভিশনস আলাদা রাখা হয়েছে। সেই মোতাবেকই আমরা আচরণবিধি তৈরি করেছি, বিধিমালাও সেই মোতাবেক তৈরি করেছি। এরই মধ্যে বিএনপি এই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সেক্ষেত্রে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কতটা সম্ভব জানতে চাইলে সিইসি বলেন, কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ। বিএনপি যখন আগেও পার্টিসিপেট করেছেন, ওনারা অভিযোগ করেছেন, ওনারা এসছেন আমাদের সাথে বলেছেন, আমরা সঙ্গে সঙ্গে টেলিফোন করেছি, খবর দিয়েছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো রাজনৈতিক দলের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিবেন, তাদের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা করবেন। আগ্রহী যেসব প্রার্থী পোস্টার ব্যানার লাগিয়েছেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে তা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় এই নির্বাচন কেবলমাত্র একটি পদে হবে দলীয় প্রতীকে এবং বাকিগুলো নির্দলীয়ভাবে, অর্থাৎ একই নির্বাচনে 2 ধরনের ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার কারণে এবারের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা অনেকটা কঠিন হবে বলেই মনে করছেন এবং নির্বাচন কমিশনের জন্য সেটি বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। আসমানিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, পৌরসভা নির্বাচনের আরো খবর জানানোর আগে একটু বিপিএল এর খবর জানাতে চাই। বরিশাল বুলসের আলামিন সিলেট সুপারস্টার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। এই মাত্র হ্যাটট্রিকটি হয়েছে। যাই হোক, ক্ষমতাসীনদের প্রভাব খাটানোর উদ্দেশ্যেই 234 পৌরসভা নির্বাচনে তফসিল দ্রুত ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। দুপুরে এক আলোচনার সভায় তিনি এই অভিযোগ করেছেন। এই যে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করলেন, এতে আমরা গন্ধ পাচ্ছি যে অতীতের ন্যায় তারা দলীয়করণ করবে। তাই আমাদের আশঙ্কা যে আগামী এই যে পৌর নির্বাচন হবে সেগুলি সুষ্ঠুভাবে হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা, নিরপেক্ষভাবে হবে কিনা। এদিকে নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে তার মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জামিনের মেয়াদ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জামিন দেয় হাইকোর্ট। এর আগে 2 নভেম্বর তার জামিনের মেয়াদ শেষ হলে আপিল বিভাগ মির্জা ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পরদিন আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। রুল 3টি শুনানি করার পরে 3টি মামলায় আজকে আদেশ দিয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ওই রুল 3টি ডিসপোজ অফ করে দিয়ে বলেছেন 3 মাসের জন্য তাকে জামিন দিয়েছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমস্ত মামলায় তিনি বেলে আছেন, কাজেই তার মুক্তিতে কোনো বাধা নাই। পূর্ণাঙ্গ রায়টা পেয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব, আমরা কি করব, আপিল বিভাগে যাব কি যাব না সেটা পরবর্তী সময় আমরা সেই পদক্ষেপটা নেব। মানবতা বিরোধী অপরাধে প্রাণদণ্ড পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 4 বিচারকের বেঞ্চে এই শুনানি হয়েছে। আপিল শুনানির 5ম দিনেও আসামি পক্ষ পেপার বুক থেকে সাক্ষীর বক্তব্য পড়ে শোনায়।
মঙ্গলবার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য পড়া হয়েছে। এরপরে আদালতের নির্দেশনা অনুযায়ী রায় পড়ে শোনানো হবে এবং তারপর যুক্তি উপস্থাপন হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী 4টি অপরাধের অভিযোগে গত বছরের 29 অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই বছরে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন নিজামী। এদিকে জামায়াত নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। চিঠিতে সারা দেশে জামায়াত শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া তাদের নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব রিজানুল হুদার সই করা চিঠির সঙ্গে 2 পাতার একটি প্রতিবেদন সহ 216 পাতার সংযোজনী পাঠানো হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বাংলাদেশ ব্যাংকে এই চিঠি দিল অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, আমরা যথারীতি চিঠি পেয়েছি এবং বাংলাদেশ ব্যাংকের যে BFIU বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেই ইউনিট এবং বাংলাদেশ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যা করণীয় তা ব্যবস্থা নিচ্ছে। সন্ত্রাস বিরোধী আইনে 4 জঙ্গির বিচার শুরু হয়েছে। দুপুরে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের পর 25 ফেব্রুয়ারি সাক্ষ্য নেওয়ার তারিখ দেন ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। আদালতে অভিযোগ স্বীকার করেছেন প্রধান আসামি সাখাওয়াতুল কবির, কিন্তু অন্য 3 আসামি আনোয়ার হোসেন বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন, তবে আদালত তা নাকচ করে দেন। 18 জানুয়ারি জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াত সহ 4 জন গ্রেপ্তার হন। ওই দিনই রাজধানীর যাত্রাবাড়ি থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বাংলাদেশের জঙ্গি সংগঠন IS এর কোনো অস্তিত্ব নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সত্যি বলে তিনি দাবি করে বলেন, জামায়াত শিবিরের আদলে তৈরি কিছু জঙ্গি সংগঠন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। জোর গলায় বলবো, আমাদের দেশে সাংগঠনিক ভাবে যে IS এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। সেই আনসারুল্লাহ বাংলা টিম বলেন, জেএমবি বলেন, এগুলি যদি গোড়ায় খুঁজতে যান তাহলে দেখবেন সেই তাদের প্রধান উৎপত্তিটা সেই জামাতে ইসলামের সেই ইসলামী শিবির এবং এই যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত এই সমস্ত এই সংগঠনগুলো এদের করত, প্রত্যক্ষ মদত দিত, কিন্তু এইগুলি সব শেষ। রাতনাটে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। রাত 9:15 আমরা ফিরে এলাম। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সিরিয়া সীমান্ত এলাকায় তুরস্কের গোলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এখন মুখোমুখি 2 পক্ষ। রুশ প্রেসিডেন্ট বলছেন এই ঘটনা পেছন থেকে পিঠে ছুরি মারার মতো, আর তুরস্কের দাবি রুশ হামলায় নিহত হচ্ছে সিরিয়ার সাধারণ মানুষ। বিধ্বস্ত বিমানের 2 পাইলটের একজন নিহত এবং আরেকজন বন্দী হয়েছেন আসাদ বিরোধীদের হাতে। খালেদ, আমরা দর্শকের মতামত কিন্তু দিয়েছি আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত। বিষয়টা কি আসলে এরকম যে সিরিয়া তুরস্ক যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা উত্তেজনা দেখছি, বিশেষ করে গত সপ্তাহে 5 জন মানুষ সিরিয়ান 5 জন তুরস্কের মানুষ মারা গেছেন সিরিয়ার বর্ডারে, আজকের এই ঘটনা, তারপরে বিষয়টা কি আসলে এরকম দিকে যাচ্ছে কিনা? যে আমি আজকে আমাদের কথা হচ্ছিল যে আমাদের এডিটর ইন চিফ যিনি আছেন শামসুর রহমান, ওনার সঙ্গে উনি কিন্তু ব্যাপারটাকে খুব সিরিয়াসলি, যখন এই ঘটনাটি ঘটে দুপুরের দিকে আমরা একসঙ্গে বসেই ঘটনাটি দেখছিলাম। CNN এবং BBC ব্রেক করার পরে তারাও কিন্তু বিষয়টিকে আসলে এত হালকাভাবে নিতে চাইছে না, এবং যথা নিয়মেই ভ্লাদিমির পুতিন কিন্তু সাংঘাতিক রিঅ্যাকশন জানিয়েছেন। তিনি বলেছেন যে দেখেন, আপনি যদি তার কথাগুলি লক্ষ্য করেন, তিনি বলছেন যে তার বিমান উঠছিল 6000 মিটার উপর দিয়ে, তার বিমান ছিল হচ্ছে 1 কিলোমিটার ভিতরে বর্ডারের, তার বিমান ক্রাশ হয়েছে সিরিয়ান বর্ডারের ভিতরে, কোনোভাবেই তার্কিশ সীমান্ত লঙ্ঘনের কোনো রকম ইন্টেনশন বা কোনো কিছু তার মধ্যে ছিল না। কিন্তু তুরস্কের পক্ষ থেকেও একটা তথ্য দেওয়া হয়েছে যে আসলে 5 মিনিটের মধ্যে 10 বার অন্তত তাদেরকে সাবধান করা হয়েছে। জি, যেটা ওরা একটা তথ্য দিয়েছে যেটাতে আসলে পরিষ্কার হয় যে আসলে এটা তাদের সীমান্তের ভিতরেই ছিল, এরকম একটা আসলে কনফিউজিং বিষয় আছে। আরেকটা জিনিস দেখছিলাম যে রাশিয়ান জেনারেল ইউএস ডিপ্লোম্যাটসদের বলেছে যে আমরা যখন উই বম্ব ইন 1 hour স্টে আউট অফ আওয়ার ওয়ে,
এই একটা তো আলোচনা ছিল, বহুল আলোচিত ছিল যে যুদ্ধ বিমানগুলো যখন যাবে তখন যেন নিজেদের মধ্যে বিষয়টা না হয়, কিন্তু আবারও ঘুরে ফিরে কিছুটা এরকম কি হয়ে যাচ্ছে? আমার মনে হয় যে কিছুটা তো এরকম হচ্ছে। তবে আপনি যেটি বলছেন যে এটি কিন্তু আসলে খুব সহজে সমাধানযোগ্য বিষয়, যে রাশিয়ান বিমানটি যেটিকে সু-24 যেটিকে বলা হচ্ছে, সেই সু-24 আসলে সিরিয়ার সীমান্ত যাওয়ার সময় তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছিল কিনা সেটি কিন্তু আসলে এখন খুব সহজেই জানা সম্ভব। দুই পক্ষই বলছে যে। তবে খালেদা মহুয়া, রাশিয়া এবং তুরস্কের যদি আমরা সম্পর্কটা একটু ঐতিহাসিকভাবে দেখি, আমরা কিন্তু দেখতে পারবো যে 18 শতক থেকে অটোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই রাশিয়ার সাথে তুরস্কের একটা গন্ডগোল কিন্তু ছিল, এবং প্রথম গন্ডগোলটা কিন্তু ক্রিমিয়া নিয়ে বাদে, যদি খালেদা আপনার মনে থাকে, ক্রিমিয়া কিন্তু তুরস্কের অংশ ছিল, পরে রাশিয়া নিয়ে যায়। অটোমান সাম্রাজ্য থেকে দেন, অটোমান সাম্রাজ্য গন্ডগোল করে না এমন দেশ কিন্তু নাই, মানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বাদে। তবে সাম্প্রতিক সময় 2010 সালে দিমিত্রি মেদভেদেভ আঙ্কারা সফর করেন, সেখানে কিন্তু দুই দেশের মধ্যে $100 বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি ছিল, সেটা মিটমাট করা হয়। এবং জেনে অবাক হবেন যে 2016 সালে কিন্তু সার্বিয়া থেকে নিউক্লিয়ার পাওয়ার লাইন তুরস্কে যাওয়ার কথা, যেটার কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। তো তাদের দু দেশের মধ্যে কিন্তু যথেষ্ট অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ জড়িত। তো এই মুহূর্তে তারা খালেদ যুদ্ধে জড়াবেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা যেটা বলছে, আমি আজকে ইয়েগুলো দেখছিলাম, তারা বলছে দুই দেশের মধ্যে যে টেনশনটা এখন এই পর্যায়ে রয়েছে যে কোনো মুহূর্তে আসলে যুদ্ধ শুরু হতে পারে, তারা এটা আশঙ্কা করছেন। কিন্তু আমরা জানি যে টার্কি আসলে নেটোর অ্যালায়েন্সে আছে, তো নেটো এখন বৈঠকে বসেছেন যেটিকে তারা ইনফরমাল মিটিং বলছেন, কিন্তু আসলে ইনফরমাল মিটিং মোটেও সেটি না। ব্রাসেলসে এই মুহূর্তে মিটিংটি হচ্ছে, আমরা আসলে একটি পরিষ্কার চিত্র নিশ্চয়ই নেটোর পরবর্তী পদক্ষেপের মাধ্যমে পাবো। আমরা খেলাধুলার খবরের জন্য রুবাইদ আপনার কাছে যাচ্ছি। আলামিন হ্যাট্রিক করেছেন, মোহা জানিয়ে দিয়েছিলেন আপনাকে, সেটি সহ আলামিন হ্যাট্রিকের খবরটা আমি জানাবো, এবং এর সাথে ফ্র্যাঞ্চাইজি লিগের আরো কিছু খবর আছে, এবং সেগুলো জানানোর আগে একটা বিরতি নিচ্ছি। নটা 28 মিনিটে ফিরলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। টানা বাজে ফলাফলের খেসারত দিতে হলো ফাবিও লোপেজকে। জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে মারুফুল হককে। মঙ্গলবার বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পেলেও দলকে নিয়ে সর্বোচ্চ চেষ্টাই করতে চান জাতীয় দলের নতুন দায়িত্ব পাওয়া কোচ মারুফুল হক। ঘরোয়া ফুটবলে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। দায়িত্ব পেয়েই সবচেয়ে বড় অ্যাসাইনমেন্টের সামনে। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মারুফুল হক সময় একেবারেই পাচ্ছেন না। 3 সপ্তাহ একটি জাতীয় দলকে তৈরি করার জন্য যে একেবারে অপ্রতুল সেটা জানেন তিনি। এই লেভেলে একটা টিমকে 3 সপ্তাহ সময় আমি মনে করি যথেষ্ট না। তারপরেও আমি চ্যালেঞ্জটা নিয়েছি, যেহেতু যারা ন্যাশনাল টিমে খেলছে বা বাইরে রয়েছে বা খেলার সম্ভাবনা রয়েছে, সবার সঙ্গে আমার অনেকদিন কাজ করার একটা অভিজ্ঞতা রয়েছে। ওরাও আমাকে চিনি, আমি ওদেরকে চিনি, তাদের ক্যাপাবিলিটি, তাদের এবিলিটি, তাদের মেন্টাল স্টেট সবকিছু আমার জানা। এই কারণে এই চ্যালেঞ্জটা নেওয়া যায়, এই অল্প সময়ের ভিতরে আমি একটা ভালো কিছু করতে পারবো আশা করি। লোপেজের উত্তরসূরির উপর তীক্ষ্ণ নজর যে থাকবে সেটা জানেন এই লোকাল মাস্টারমাইন্ড। স্থানীয় ফুটবল অঙ্গনে তার পদাচারণা অনেক দীর্ঘ, সে অভিজ্ঞতায় কাজে লাগাতে চান তিনি। প্ল্যানিং একটাই যে আমাদের যেহেতু সাফটা হলো যে একটা আমাদের এই অঞ্চলের জন্য বড় টুর্নামেন্ট, তো আমি অবশ্যই আশা করব এখানে ভালো করা, এবং যেহেতু অনেকদিন আমরা ফাইনাল খেলাম, অবশ্যই ফাইনাল খেলার টার্গেট নিয়ে আমরা যাবো এগিয়ে। বাংলাদেশের কোচিং এর দায়িত্বটা একরকম অস্থায়ী পদ হিসেবে দাঁড়িয়ে গেছে। খুব কম জনেই চুক্তির পুরো সময় থেকে যেতে পেরেছেন, তবে সেটা নিয়ে চিন্তিত নন মারুফুল। যেটুকু সময় পান সেটাই কাজে লাগাবেন। যেহেতু এখন একটা টুর্নামেন্ট খেলে আসছে, একটা লম্বা সময় ধরে খেলে আসছে ন্যাশনাল টিম, এবং সেখানে টিমেরও কিছু প্রবলেম রয়েছে, তো আমি মনে করি যে এই সময়টা এই জন্য একটু কম মনে হয়েছে। তারপরে আমি আশাবাদী। চীনের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে বুধবার দেশে ফিরবে জাতীয় দল। এরপরই নতুন শিষ্যদেরকে নিয়ে প্রস্তুতিতে লেগে যাবেন বাংলাদেশ ফুটবলের নতুন বস মারুফুল। জাহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রুবাইদ, আমি প্রতিবেদনটা দেখছিলাম, এবার লোপেজকে বিদায় করা হলো। এর আগে আমার যতদূর মনে পড়ে ডি ক্রিফ ছিলেন সম্ভবত। বিদেশি কোচই বাংলাদেশে বেশি দেখছি। এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আর মারুফুল হককে দেওয়া হয়েছে অল্প সময়ের জন্য মনে হয়, আপনি যেটা বলছিলেন। আসলে মহুয়া, আপনি, আমি এবং খালেদ কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আসলে
যে কোচই আপনি দেন না কেন, দেশি অথবা বিদেশি, তাকে কিন্তু কাজ করার জন্য পর্যাপ্ত সময়টা দিতে হবে। আমাদের আসলে যারা ফুটবলের কর্তা ব্যক্তি আছেন তাদের মনে হয় ধৈর্যটা একটু কম, কারণ একটা নতুন কোচকে জাজ করার জন্য মাত্র 5টা ম্যাচ তারা সময় দিয়েছেন, এবং যাকে তারা এনেছিলেন ডি ক্রুইফের জায়গায়, তিনি এই দলটা সম্বন্ধে আসলে কিছুই জানতেন না। তিনি সেপ্টেম্বরেই এসেছিলেন এবং পুরো দলটার কোনো খেলোয়াড়কে তিনি আগে কখনো দেখেননি, নামও জানতেন না, এবং তো তিনি কিন্তু এসেই বিশ্বকাপ বাছাই পর্বের মতো কঠিন দুটো ম্যাচ খেলেছেন খালেদ, এবং তাকে আসলে এত কম সময় জাজ করাটা, এবং তিনি তার ট্যাকটিক্স অনুযায়ী খেলেছেন। আপনি যেটা বলছেন যে আসলে ট্যাকটিক্যালি থেকে স্ট্যামিনা ওয়াইজ তিনি কিন্তু স্ট্যামিনা নিয়ে যে কাজ করবেন সেই সময়টাও পান না। 2 মাস সময় আসলে স্পোর্টিং টার্মসে আসলেই কিছু না। তো আমার মনে হয় যে পরিকল্পনায় কি কোনো ঘাটতি আছে কিনা, কি কারণে এরকম হচ্ছে? পরিকল্পনায় বাফুফের পরিকল্পনার থেকে দূরদর্শিতার একটা অভাব আমি দেখতে পাচ্ছি। এখন জানি না, এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে, 17 জন কোচ এসেছেন গত 3 দশকে। তো দেখা যাক পরবর্তীতে যিনি এখন আছেন মারুফুল, তার ভাগ্যে কি আছে। যাই হোক, আমার কাছে ফুটবলে আরো কিছু খবর আছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। আগামী বছর নভেম্বরে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ, আর এর উদ্বোধনীতে উপস্থিত থাকবেন কিংবদন্তি দিয়েগো মারাডোনা। 8টি দলকে নিয়ে বাংলাদেশ সুপার লিগ আয়োজন করবে বাফুফে। লিগ আয়োজনে বাফুফেকে সহযোগিতা করছে দেশি বিদেশি 3টি গ্রুপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে হ্যাট্রিক করেছেন বরিশালের আলামিন হোসেন। লো স্কোরিং ম্যাচে বরিশালের 109 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে সিলেট সুপারস্টার। শেষ পর্যন্ত সিলেটের সংগ্রহ ছিল 4 উইকেটে 55। এদিকে সিলেট সুপারস্টারদের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে কটূক্তি শোনার যে অভিযোগ করেছেন তামিম ইকবাল, তার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে বিপিএল গভর্নিং কমিটি। আপনারা প্লিজ চেক করে দেখেন, ভিডিও ফুটেজ আছে, আপনারা মাঠে ছিলেন, সবাই মাঠে ছিল, দর্শকরা মাঠে ছিল। আমরা কোনো অবস্থায় তামিমের ড্রেসিং রুমে বা ও আমাদের এখানে সেটা না, উনি চেয়ারেই বসেছিল মাঠের ভিতরে। উই ওয়ার নট দেয়ার। আমরা মালিক হিসেবে আমাদের যে জায়গাটুকু ছিল উই ওয়ার দেয়ার। আপনারা সবাই ছিলেন, সবাই দেখছেন, সবাই শুনছেন। মাঠে আরো হাজারখানেক দর্শক ছিল যারাও শুনছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে গালি কে দিয়েছে বা অ্যাবিউজ কি হয়েছে। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাবেন খালেদ এবং মহুয়া। ধন্যবাদ রুবাইদ। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ট্র্যাজেডির 3 বছর আজ। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে জামগড়া এলাকা থেকে একটি মিছিল বের করা হয়, পরে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মিছিলকারীরা। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, কারখানা মালিকদের শাস্তি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানায় শ্রমিক সংগঠনগুলো। 2012 সালে 24 নভেম্বর আশুলিয়া তাজরিন ফ্যাশনসে আগুনে 114 জন পোশাক শ্রমিক নিহত হন, আহত হন কয়েকশো। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতির পর জানিয়ে ফিরছি। হাতে লেখা পাসপোর্টের যুগ শেষ হচ্ছে কয়েক ঘন্টা বাদেই। নটা 46 মিনিটে ফিরে আসলাম আমরা রাত 9টায় বাংলাদেশে। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই শেষ হতে যাচ্ছে হাতে লেখা পাসপোর্টের যুগ। কাল থেকে যে কোনো দেশে যেতে চাইলে অবশ্যই থাকতে হবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা এমআরপি। তবে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি এখনো পাননি এমআরপি। দেশে ফিরতে চাইলে বিশেষ ব্যবস্থায় আসতে হবে তাদের। 24 নভেম্বরের পর আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করা যাবে না, এমন ঘোষণা এসেছিল কয়েক বছর আগে। কিন্তু এখনো বিভিন্ন দেশে কর্মরত প্রায় 2.5 লাখ বাংলাদেশি এই আধুনিক ব্যবস্থার আওতায় আসেনি। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশে 62টি বাংলাদেশ মিশনে এমআরপি দেয়া হয়েছে। অনেকেই নিজেদের স্বার্থে ইচ্ছে করে এমআরপি করছেন না। তারা হয়তো আর চাইবে না বাংলাদেশি পাসপোর্ট নিতে, কেন তারা হয়তো বিশেষ স্বার্থের জন্য আর চাচ্ছে না পাসপোর্ট নিতে, এবং তারা অবৈধ থাকলে তাদের সুবিধা বেশি। তারা কোম্পানির মাধ্যমে আইডেন্টি কার্ড পায়, আইডেন্টি কার্ডটাই ইউজ করেই তারা কাজ করে যাচ্ছে। এমআরপি ছাড়া ভিসাও বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এখন পর্যন্ত বাংলাদেশের 1.25 লাখ মানুষকে এমআরপি দেয়া হয়েছে বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। বিদেশে কর্মরত যেসব বাংলাদেশি এখনো এমআরপি নিতে পারেননি, দেশে আসতে তাদের বাংলাদেশের দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিতে হবে। হাতে লেখা পাসপোর্ট দিয়ে হয়তো এন্ট্রি নাও দিতে পারে, সেই ক্ষেত্রে ওনাদের জন্য ব্যবস্থা আছে। এই যে আইকেও স্ট্যান্ডার্ডে বলা আছে যে তারা কিন্তু একমাত্র একটা ট্রাভেল পারমিট আছে, ওই ট্রাভেল পারমিটটা নিয়েও কিন্তু দেশে আসতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিদিন গড়ে 20,000 এমআরপি তৈরির সক্ষমতা আছে অধিদপ্তরের। সৌদি থেকে যদি তারা দেশে আসতে চায় কিংবা অন্য কোনো দেশে যেতে চায়, তখন তারা এমবেসির সঙ্গে যোগাযোগ করলে আমরা
মানে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমরা তাকে পাসপোর্ট দিয়ে দিতে পারবো, যেই ক্যাপাসিটি আমাদের রয়েছে। 2010 সাল থেকে হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া শুরু হয়। আগের 38 লাখ হাতে লেখা পাসপোর্ট এমআরপি করা হয়েছে, নতুন পাসপোর্ট হয়েছে প্রায় 87 লাখ। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর নটা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত, এই বিষয়ে আপনাদের মতামতগুলো জানিয়ে দিচ্ছি। মনিরুল বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কেন লাগবে, কিসের স্বার্থে? নাহিদ বলছেন যুদ্ধ নয় শান্তি চাই। আরো অনেক মতামত আসছে, সেই মতামতগুলির মধ্যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের পাশাপাশি বাংলাদেশে ফেসবুক ভাইবার বন্ধ নিয়ে অনেক রকম মতামত এসেছে। তবে মানে যুদ্ধ কেন লাগবে, মোহ আপনি যেটি পড়ছিলেন যে সেটি আসলে যুদ্ধ কেন লাগে সেটি নিয়ে যারা সমরবিদ আছেন তারা নানা রকম গবেষণা করে থাকেন। তবে এই মুহূর্তে যুদ্ধটি লাগার একটি নানা রকম কারণই আছে। আমরা যদি সিরিয়াকে শুধু কারণ হিসেবে বেছে নিই, যেটি আপনি বলছিলেন যে ঐতিহাসিকভাবে সিরিয়া, রাশিয়া, তুরস্কের মধ্যে আসলে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো না, উত্তপ্ত ছিল এবং এই মুহূর্তে উত্তপ্ত আছে। এবং শুধুমাত্র সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পুতিনের মানে সমর্থন করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তার এগেইনস্টে যাওয়া থেকে শুরু করে মানে থেকে শুরু করে আরো অনেক বিষয় এবং আইএস এর মধ্যে একটি বড় রোল নিশ্চয়ই প্লে করছে সেটি আপনারা। এবং সবশেষ খালেদ এবং মোহ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যখন ইউক্রেন ইস্যুটা ছিল তখন কিন্তু তুরস্ক এটা ইউক্রেনকে তারা সমর্থন দিয়েছিল রাশিয়ার বিপক্ষে, কারণ তুরস্কে অনেক ক্রিমিয়ান তাতার অধিবাসী বাস করেন যারা আসলে ইউক্রেনের আদি অধিবাসী। তুরস্ক সেটার মধ্যে একটা সমঝোতা চাচ্ছিল যে আসলে ইউক্রেন যদি সার্বভৌমত্ব ফিরে পেত, ক্রিমিয়া ফিরে পেত, তাহলে হয়তো তাতারদের তারা পুনর্বাসন করতে পারতেন। যাই হোক রুবাইদা, আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই এসএমএস গুলি পাঠিয়েছেন। আমরা একটি অন্যরকম খবর পড়ছি, হামাগুড়ি দিয়ে যাতে পেরোতে হবে 3 মিটার দূরত্ব, যারা ভাবছেন এই আর এমন কি তাদের তাকাতে হবে প্রতিযোগীদের দিকে। কেবল 1.5 বছরের নিচের শিশুরাই ছিল এই প্রতিযোগিতায়, মোট 600 শিশুর এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ খবর। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের আলো ঝলমলে রোডিও ড্রাইভের কিছু ছবি দেখে তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনের। শুভরাত্রি।